বেলির শাড়ির আঁচল মেঝেতে লুটিপুটি খাচ্ছে। ভেজা শাড়ির জলে মেঝেও ভিজে যাচ্ছে। এক দৌড়ে নিজের ঘরে গিয়ে দৌড় দিল। এদিকে বেলির মা নীরবী বণিক মেয়ের কাণ্ড দেখে হতবাক। তিনি চেঁচিয়ে বলছেন, এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। এই রাতের বেলায় নাচতে নাচতে বৃষ্টিতে ভিজে এসেছে। বলি, শরীরে যে অসুখ বাঁধাবে, তখন সেবা যত্ন কে করবে শুনি। এদিকে নিহিও বেলির ছুটে যাওয়া দেখল। সে বেলিকে ভিজে অবস্থায় দেখে খুব আনন্দিত। খিলখিল করে শুধু হাসছে। নীরবী বণিক একবার নাতনির দিকে চেয়ে হেসেলের পথ ধরলেন। এখন আবার রাতের রান্না বসাতে হবে। অবশ্য রান্না অপরূপারই করবে। নীরবী বণিক শুধু বৌমাকে হাতে হাতে এটা ওটা এগিয়ে দিবে। অপরূপা এই বাড়িতে আসার পর থেকে কখনো হেসেলে একা রান্না করেনি। সব সময় নীরবী বণিক সাথে সাথে থাকেন। তিনি মেয়ের আর বউ দুজনকেই সম্মান চোখে দেখেন। নীরবী বণিকের কথা হলো, একটি মেয়ে বাপের বাড়ি ছেড়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়িতে বউ হয়ে আসে। শুধুই কি সকাল থেকে রান্না অবধি কাজ করার জন্য? এক সময় সেও তো তার বাবা মায়ের কলিজার টুকরো ছিল। কত আদর আহ্লাদে বড় হলো। তাই সব শাশুড়ির উচিত তার বৌমাকে নিজের মেয়ের চোখে দেখা। এজন্য নীরবী বণিক কখনো বেলির আর অপরূপার মতো পার্থক্য করেন না। বেলি ভিজে শাড়ি ছেড়ে একটা গোলাপি রাঙা শাড়ি গায়ে জড়িয়ে নিল। এরপর চুপি চুপি ঘরের দরজায় একটু ফাঁক করে উকি দিয়ে দেখল বসার ঘরে মা এখনো আছে নাকি। বসার ঘরে নীরবী বণিক নেই, শুধু আছে নিহি। সে হাত পা ছড়িয়ে মেঝেতে শুয়ে আছে। বেলি কাছে গিয়ে নিহিকে টেনে উঠালো। জিজ্ঞেস করলো, কিরে, এমন করে শুয়ে আছিস কেন? ঘরে কি তোর শোবার কোনো জায়গা নেই? নিহি মুখ ফুলিয়ে বলল, মাকে বলিতি একটু মিঠাই দিতে, মা দেয়নি। বলিতে মিঠাই খেয়ে খেয়ে আমি নাকি তোতলা হয়ে গেতি। চল, আমি তোকে মিঠাই দিব। বেলি এ কথা বলে নিহিকে কোলে তুলে নিল। তখন দেখলো নির্দয় ঘরে ঢুকছে। বেলি তৎক্ষণাৎ কিছু একটা চিন্তা করে তাকে জিজ্ঞেস করলো, দাদা, সদর দরজায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছো? না তো। কেন, কেউ এসেছিল? না, আমি বৃষ্টি দেখতে বাইরে গিয়েছিলাম। তখন মনে হলো কেউ দাঁড়িয়ে ছিল। মনে হয় অন্ধকারে ভুল দেখেছি। বৃষ্টি দেখতে গিয়েছিস নাকি বৃষ্টিতে ভিজতে গিয়েছিস? বেলিয়ার কোনো উত্তর না দিয়ে নিহিকে নিয়ে হেসেলের দিকে দৌড় দিল। পিছন থেকে নির্দয় বোনের ভয় পাওয়া দেখে আপন মনে হাসল। মাঝরাতে ধরণীর বুকে আরেক সশলার ঝুম বৃষ্টি নামলো। সন্ধ্যায় বৃষ্টিতে ভেজার দরুন বেলির ভীষণ জ্বর এলো। বৃষ্টির গতির সাথে পাল্লা দিয়ে বেলির জ্বরও যেন এই মাঝরাতে বাড়ছে। একটু কাঁথা গায়ে দিয়ে বেলি অসচেতন অবস্থায় শুয়ে আছে। নীরবী বণিক একটি হারিকেন চালিয়ে মেয়ের শুয়েরে বসে জলপট্টি দিচ্ছেন। জ্বরের ঘোরে বেলির চোখের পাতা কাঁপছে, ঠোঁট নড়ছে, বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু নীরবী কিছুই বুঝতে পারছেন না। এত রাতে কবিরাজ পাওয়া যাবে না, তাই তিনি আর বাড়ির কাউকে ডাকেননি। ভোর রাতের দিকে জ্বর একটু ছাড়ল। নীরবী বণিক তখন মেয়ের পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছেন। টানা 7 দিনের জ্বরের ধকল শেষে বেলি অবশেষে সুস্থ হয়ে উঠল। গ্রামের শিবু কবিরাজের পথ্য আর নীরবী বণিকের সেবা যত্নে বেলি আরোগ্য লাভ করল। সেদিন পাতরাস শেষে সবাই বসার ঘরে বিভিন্ন কথাবার্তা বলছিল। তখন নীরবী বণিক বললেন, শুনলাম মোহনা গ্রামের দাসবাড়ির ছেলে নাকি বিলেত থেকে পড়াশোনা করে এসেছে। কে? বিজু দাসের ছেলে নাকি? মিহির ক্লান্ত বণিক ছেলের বউকে দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললে, হ্যাঁ বাবা। নির্দয় তখন জমির ফসল তদারক করার জন্য বের হচ্ছিল। মায়ের কথা শুনে সে বলল, এখন গ্রামের স্কুলে পড়াবে শুনলাম। যতই হোক বেলের থেকে পড়াশোনা করে এসেছে, অবশ্যই ভালো হবে। একজন ভালো মাস্টার মশাই সবাই পাবে। ছেলেটার নাম কি জানো? এতক্ষণ অশোক বণিকের কণ্ঠে শোনা গেল। অবনিন্দ। তুমি ওর কথা ভুলে গেলে বাবা। ছোটবেলায় আমাদের গ্রামে কত আসতো, আমাদের বাড়িতেও তো এসেছিল। হ্যাঁ, তারপর তো বেশ কয়েক বছর পর চলে গেল। দাসদের ছেলে বিলেত থেকে পড়াশোনা করে এসেছে, ভাবো কি কাণ্ড। অবশ্যই শুনলাম মেজর কেমন দূর সম্পর্কে ভাইয়ের নাকি অবনিন্দকে নিয়ে গেল, না হলে ওদের আর বিলেত যাওয়া। বেলি এতক্ষণ নিজের ঘরে বসে বাবা দাদার কথা শুনছিল। ও অবাক হলো, নিজেই মনে আওড়ালো।
বাবা, বিলেত ফেরত মাস্টারমশাই আমাদের স্কুলের পড়াবেন? বেলি আবার অনেকদিন পর বাড়ি থেকে বের হলো। অবশ্য এর আগে বিনির সাথে একবার দেখা হয়েছিল। ওর অসুখের কথা শুনে বিনি তাকে দেখতে এসেছিল। বিনীতের বাড়ি থেকে ওকে সঙ্গে নিয়ে দুজন গেল মধু হাওয়া অরণ্য নদীর ধারে। নদীর ধারে বিশাল একটা পুরনো বটগাছ আছে। দুজনে বটগাছের ছায় বসলো। এই নদী পার হয়ে ভিসুবা গ্রামে যাওয়া যায়। সে গ্রাম অনেক বড়। সেখানে প্রতি সপ্তাহে একদিন বড় হাট বসে। আশেপাশের সব গ্রামের মানুষরা নিজেদের জিনিসপত্র নিয়ে হাটে বিক্রি করতে যায়। বেলির বাবা ভাইও বিভিন্ন মশলা নিয়ে ভিসুবা গ্রামে গেল। তাই তো বেলি কোনোরকম মধ্যাহ্নভোজ সেরে বের হয়ে গেল। নৌকার মাঝিদের আজ বিশ্রাম নেই। সপ্তাহের এই দিনই তাদের একটু বেশি উপার্জন করার দিন। আজ আর একটা নৌকাও ঘাটে বাঁধা নেই। বট গাছের ছায় বসে বেলির মনে হলো আজকের অম্বর যেন একটু বেশি সুন্দর লাগছে। কেমন গাঢ় নীলচে আভা। নীলের মাঝে আবার সাদা সাদা উড়ো মেঘ ভেসে বেড়াচ্ছে। বেলি বিনিকে বলল, দেখ দেখ, আজকের আকাশ কত সুন্দর। তুই শুধু আকাশ দেখছিস, চারপাশে তাকিয়েও একটু দেখ, কি সুন্দর গাছপালা থেকে বিভিন্ন পাখির গঞ্জন শোনা যাচ্ছে। কত কত অতিথি পাখি এক গাছ ছেড়ে অন্য গাছের ঢালে উড়ে বেড়াচ্ছে। বেনির কথায় বেলি বলল, ইস, যদি পাখি হতাম, পুরো প্রকৃতি রাজ্যে উড়ে বেড়াতাম। এই বিনি, বেলি ফুলের সুগন্ধ লাগছে, তুই পাচ্ছিস? তোর নাম বেলি, তাই তুই সারাক্ষণ বেলির সুবাস পাস, আমি পাচ্ছি না। বেলির কথায় বেলি হেসে উঠল। তার হাসি দেখে বিনিও নিজের হাসি আটকাতে পারল না। এই স্বল্প কথায় দুই শোয়ে প্রাণ খোলা হাসছে। বেলি কিছুক্ষণ পর বলল, একটা কথা শুনেছিস? পাশের গ্রামে কে নাকি বিলেত থেকে এসেছে। উনি নাকি আবার গ্রামের বজ্রমহল স্কুলে পড়াবেন। হ্যাঁ রে, শুনেছি। আমাদের আফসোস হচ্ছে জানিস, আমাদের পড়াকালীন এমন ভালো মাস্টার মশাই ছিল না। বিলেত থেকে পড়ে আসা মাস্টার মশাই কেমন হয় তা জানতে ইচ্ছে করে। বিনির কথা শুনে বিলি হেসে বলল, তাহলে আবার স্কুলে ভর্তি হয়ে যা। দূর, মজা করবি না তো? বেলিদের গ্রামে এই একটা স্কুলই আছে, তাও মাট্রিক ক্লাস পর্যন্ত। আশেপাশের সব গ্রামে ছেলেমেয়েরা এই স্কুলই পড়ে। বেলি বিনি দুজনেই মাট্রিক পাস। তারপর আর লেখাপড়া হয়নি। অবশ্য হবে আর কিভাবে, এর বেশি পড়তে হলে দূর শহরতলিতে পড়তে হবে, তা আবার বোর্ডিংয়ে থেকে। বেনিদের তেমন সামর্থ্য নেই, তার উপর আবার মেয়ে মানুষ। অত দূরে গিয়ে পড়া কল্পনা করা উচিত নয়। এই কারণে বেলির পরিবারের সামর্থ্য থাকার পরও বেলির পড়াশোনা মাট্রিক ক্লাস পর্যন্ত। গল্প করতে করতে কখন যে সূর্য বিদায় নেবার পথ ধরল দুজনে একজনটা টের পেল না। কথার মাঝে বিনি আচমকা বলে উঠল, বেলি, আধার নামছে, চল বাড়ি ফিরতে হবে। বিনির কথায় বেলিও হুঁশ ফিরল। তারপর দুজনে যে যার গন্তব্যে প্রস্থান করল। বেলি অন্দরে ঢুকে দেখল নিহি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই নিহি বলল, কতক্ষণ কোথায় ছিলে প্রীতি? তোকে কেন বলবো রে, আসছি আমার গিন্নি। বেলি এই কথা বলে নিজের ঘরে যেতে লাগলো। তখন আবার ঠাকুমা মনোরমা বণিক ডেকে উঠলেন, এই, এখন বাড়ি আসার সময় হলো? ধর্মকর্ম ঠাকুর পুজোর কিছুই তো স্বভাবে নেই, শুধু টই টই ঘোরা। বেশি বকো না তো বুড়ি, আমি গেলাম। বেলি মুখ ভেঙচি দিয়ে বিনি দুলিয়ে ঘরে ঢুকলো। পিছন থেকে মনোরমা বণিক বলে চলেছেন, এত বড় হলো তাও বড়দের সম্মান দিতে জানে না, আমাকে বলে বুড়ি। আমি বুড়ি? কোন দিক থেকে বুড়ি মনে হয়? আপাতত মনোরমা বণিকের কথা শোনার জন্য কেউ বসার ঘরে নেই। যদিও নিহি আছে, কিন্তু সে তো নিজের খেলনা নিয়ে ব্যস্ত। বেলি কলপার থেকে হাত মুখ ধুয়ে এলো। তারপর নিজের ঘরে এসে আরশির সামনে বসে ঘন কেশের তেল লাগাচ্ছিল। ঠিক তখন আকস্মিকভাবে তার স্মরণ হলো সেদিনের চিরকুটের কথায়। এতক্ষণ তার কাঠের বাক্সটার দিকে নজর পড়ে নাই, কিন্তু এখন তাকে দেখলো ঠিক সেদিনের মতো বাক্সটার ওপর ছোট্ট আরেকটি চিরকুট রাখা। অতবার বেলি দ্বিতীয়বার আশ্চর্য হলো।